This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মধ্য ধর্মতলা চত্বর, মূলত ধর্মতলা চত্বরই বলা যেতে পারে। সেখানে 163 ধারা জারির যে নির্দেশ, সেই নির্দেশ হলো কলকাতা পুলিশের। আর লালবাজারের সেই নির্দেশিকা ঘিরে একটা বিতর্কের পরিস্থিতি। কেন বিতর্ক, কি বলছেন যারা বিতর্কের এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে? তারা বলছেন এটা আর কিছুই নয়, একটা কণ্ঠরোধের চেষ্টা। আর এই অভিযোগ তুলে আদালতে গিয়েছে সিপিএম। আজ শুনানিতে রাজ্যের দাবি নতুন কোনো বিজ্ঞপ্তি নয়, 2023 সাল থেকেই নির্দিষ্ট এলাকায় নিয়ন্ত্রণ বলবৎ হয়েছে, যদিও সে কথা মানতে নারাজ মামলাকারী। এবার প্রশ্ন, বিজ্ঞপ্তি প্রত্যাহারের কি কোনো রকম সুযোগ রয়েছে? রাজ্যকে প্রশ্ন বিচারপতি। সোমবার এই মামলার পরবর্তী শুনানি আছে। জেনে গেছে জনতা ভয় পেয়েছে মমতা। পুলিশ মন্ত্রীর আসলে ভয়টা কোথায়? সুর চড়িয়েছে বাম বিজেপি, সরব চিকিৎসক মহলের একাংশ। পুলিশ প্রশাসন কোন অ্যাঙ্গেল থেকে এটা করেছেন সেটা অনেকটাই স্পষ্ট। কেন পুলিশ প্রশাসন নিশানায়? কারণ পুজোর মুখে লালবাজারের এক নির্দেশিকা, যা নিয়েই এখন সরগরম রাজ্য রাজনীতি। জল গড়িয়েছে আদালতে। কলকাতা পুলিশের নির্দেশ, 25শে সেপ্টেম্বর থেকে 23শে নভেম্বর পর্যন্ত ধর্মতলা চত্বরে জমায়েত নয়। 23শে নভেম্বর পর্যন্ত ধর্মতলা বউবাজারে বিস্তীর্ণ এলাকায় 163 ধারা বলবৎ, যা আগে ছিল 144 ধারা। বউবাজার, হেয়ার স্ট্রিট, বেন্টিং স্ট্রিট, ভিক্টোরিয়া হাউস সংলগ্ন এলাকায় জমায়েত করা যাবে না। 5 জন বা তার বেশি লোকের জমায়েতে নিষেধাজ্ঞা। লাঠি বা বিপজ্জনক অস্ত্র নিয়ে যাতায়াত করা যাবে না। মানুষের গতিবিধি, যান চলাচল বিঘ্নিত হয় এমন কিছু করা যাবে না। পুজোর মৌসুমে শহরের প্রাণকেন্দ্রে ধর্মতলা চত্বরে কলকাতা পুলিশের এমন নির্দেশ কেন? আরজিকর কাণ্ডের আবহে পুলিশের এই নির্দেশিকাই নতুন বিতর্ক তৈরি করেছে। নেতাদের প্রশ্ন, তাহলে কি প্রশাসন জমায়েতে ভয় পাচ্ছে? 144টা কি তাহলে থ্রেট কালচারের মতন এই থ্রেটটাকে লিগালাইজ করা, আইনের একটা স্ট্যাম্প বসিয়ে দেওয়া? তাহলে থ্রেট কালচার যেটা অন্ধকার কানা গলিতে আর গোপনে ছিল, সেটা তাহলে কি এবারে পুলিশ প্রকাশ্যে আইনি স্ট্যাম্প দিয়ে ব্যবহার করতে চাইছেন? ধর্মতলা চত্বরে ছোট বড় একাধিক পুজো হয়, তাহলে কি সেই পুজো মণ্ডপ নিয়মের কড়াকড়িতে পড়ে যাবে? গত বুধবার লালবাজারের এই নির্দেশিকার বিরুদ্ধে কণ্ঠরোধের হয়, নতুন করে কোনো নির্দেশিকা দেওয়া হয়নি। পাল্টা মামলাকারী আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, রাজ্যের এই বক্তব্য ঠিক নয়। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ প্রশ্ন করেন, তাহলে ওই এলাকায় যে পুজোগুলি হয় সেগুলির কি হবে? সেই পুজোগুলির অনুমতি তো তাহলে বাতিল করতে হবে। রাজ্যের বক্তব্য, শুধুমাত্র 50 থেকে 60 মিটার এলাকায় নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে, তাই পুজোর কোনো ব্যাঘাত হবে না। যদিও বিরোধী শিবির বলছে, এক দাবি এক, মমতার পদত্যাগ, তারপরে ধরুন উই ওয়ান্ট জাস্টিস। তো এই ধরনের স্লোগানগুলোকে আটকানোর জন্য পুজোর মরশুমে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মহারানীর, হীরক রানীর যেন কোনোভাবে কানের মধ্যে এই সমস্ত না পৌঁছয়, সেই জন্য তার সাগরেদ যারা আছেন, তার পার্ষদ পরিষদ, তারা উঠে পড়ে লেগেছেন। এ নিয়ে বলতে পারবো না, এটা প্রশাসনিক বিষয়। পুলিশ তারা কোনো নির্দিষ্ট কারণে হয়তো করেছেন, আর সিপিএমের যদি আপত্তি থাকে তারা তাদের আপত্তি জানিয়েছেন। আন্দোলনের ভাষা পথের বাইরেও হতে পারে, আন্দোলনের ভাষা আমার জামাতেও লেখা থাকতে পারে। ধর্মতলা চত্বরে একটি মিছিলের অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বামেরা। সেই নিয়ে এই মামলা। শুক্রবার কোর্টের নির্দেশ, বামেদের মিছিলের বিষয়ে রাজ্যকে তার অবস্থান জানাতে হবে। একই সঙ্গে ধর্মতলা চত্বরে 163 ধারা প্রত্যাহার করা যায় কিনা সেটাও রাজ্যকে জানাতে নির্দেশ আদালতের। ক্যামেরায় তুষারের সঙ্গে সিজার মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। অন্যদিকে আরও একটা গুরুত্বপূর্ণ পরিস্থিতি, আমার আপনার নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব কাদের কাঁধে? পুলিশের কাঁধে। কিভাবে আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে, এবং শুধু তাই নয়, এমার্জেন্সি বেসিসে মানে আপৎকালীন পরিস্থিতিতে কি করতে হবে, তার জন্য যারা নবনিযুক্ত পুলিশ তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশ্ন হচ্ছে, যদি সেই প্রশিক্ষণে ফাঁকি থাকে, কেউ সিরিয়াসলি না নেন, তাহলে পুজোর মুখে তাই পুলিশের এই ট্রেনিং নিয়ে একটা বিতর্কের পরিবেশ তৈরি হচ্ছে। কোন কোন ক্ষেত্রে বিতর্ক, কেন, একটু দেখুন বিস্তারিত।
আরজিকর কাণ্ডের পর জুনিয়র চিকিৎসকরা যে 5 দফা দাবিতে আন্দোলন চালিয়েছিলেন তার মধ্যে অন্যতম ছিল হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা। তিলোত্তমা মামলায় রাজ্যের সরকারি হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্টও। বৃহস্পতিবার স্বাস্থ্য নিয়ে হাই ভোল্টেজ বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন রাজ্য পুলিশে 12,000 নিয়োগ হবে। 12,000 পুলিশের রিক্রুটমেন্ট আটকে ছিল, এখন অর্ডারটা আসেনি, সোমবার সম্ভবত ওটা অর্ডার আসবে। এগুলো যে আগে হয়ে যেত আমরা রিক্রুটমেন্ট করে দিতে পারতাম। 12,000 সংখ্যাটা তো কম নয়, পুলিশের রিক্রুটমেন্ট করতে একটু টাইম লাগে। তাও আমি বলেছি বেশি টাইম না নিয়ে পুলিশের ডিউটিও করবে, আবার ট্রেনিংটাও নেবে। এইটা করলে আমরা কাজগুলো ওই 3 মাস 6 মাসের ট্রেনিং দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমার অত ম্যান পাওয়ার নেই, ম্যান পাওয়ারটা সব জায়গায় দিতে হয়। পুলিশ মন্ত্রীর দাবি হাতে ফোর্সের সংখ্যা কম, তাই চটজলদি নিয়োগ করে ট্রেনিংয়ের সঙ্গেই নবীন পুলিশ কর্মীদের ফিল্ডে নামানোর কথা বলছেন। এতেই বিতর্ক বেঁধেছে, সরব হয়েছে বিরোধীরা। বিজেপির অভিযোগ বাংলার মানুষের সুরক্ষার সাথে কম্প্রোমাইজ হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মাঝে মাঝে তাকে স্বপ্নে কেউ দর্শন দিয়ে এইসব আইডিয়া দেয় কিনা আমার জানা নেই, কিন্তু একের পর এক এই ধরনের সিদ্ধান্ত নেন। মাঝে বলেছিলেন 7 দিনে নাকি উনি নার্স বানাবেন, তারপরে 6 মাসে ডাক্তার বানাবেন, এখনও পুলিশও বানাচ্ছেন, সবই সিভিকে নিয়ে চলে যাচ্ছেন। 14ই আগস্ট বিধাননগর পুলিশ কমিশনারেটের কর্মী শম্পা প্রামাণিক ইটের ঘায়ে আহত হয়েছিলেন। ঘটনার নিন্দা করে সেই সময় বিরোধী দলনেতা অভিযোগ করেছিলেন প্রশিক্ষণ শেষ হওয়ার আগে আহত মহিলা পুলিশ কর্মীকে আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলার জন্য রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছিল। এর দায় নেবে কে? ট্রেনিংয়ে থাকা মহিলা পুলিশকে ব্যবহার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। দেখুন, এটা সম্পূর্ণ বেআইনি কাজ। পুলিশের যে নিজস্ব হ্যান্ডবুক আছে, ট্রেনিংয়ের যে রুলস আছে, সেটাকে ভায়োলেশন করা হচ্ছে। শুধু বিরোধীরাই নয়, প্রশ্ন তুলছেন প্রাক্তন পুলিশ কর্তারাও। তাঁদের দাবি তাড়াহুড়ো করে প্রশিক্ষণরত পুলিশকে কাজে নামানো যায় না, কারণ ট্রেনিং স্কুল বা কলেজে নতুনদের প্রশিক্ষণ হয়, অফিসার বা এসআইদের 1 বছরের প্রশিক্ষণ হয়, কনস্টেবলদের কমপক্ষে 6 মাসের ট্রেনিং দেওয়ার রীতি রয়েছে। ট্রেনিংয়ের ঘাটতি মানে শিক্ষার সঙ্গে আপোষ, ভুল প্রশিক্ষণ পেলে কাজে গাফিলতির সম্ভাবনা। যেখানে দেশের শীর্ষ আদালত হাসপাতালের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে, সেখানে প্রশিক্ষণের সঙ্গে আপোষ করে কি আদৌ ট্রেনি পুলিশ দিয়ে নিরাপত্তা আইন শৃঙ্খলা সুনিশ্চিত করা সম্ভব? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। তিলোত্তমা কাণ্ডের পর বারবার যে সমস্ত অভিযোগ ওঠে, সেই সমস্ত অভিযোগের অন্যতম পুলিশি ব্যর্থতা। এই অভিযোগ বারবার ওঠে। এবার ধর্ষণের মামলায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। হ্যাঁ, রাজ্যের বাইরে কর্মরত আইএএস অফিসারের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে লেক থানার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন এবার আদালতের। হ্যাঁ, গ্রেফতারির পরেই নিম্ন আদালতে জামিন পেয়ে যায় অভিযুক্ত, মঞ্জুর হয় তার আগাম জামিন, আর সেই জামিন খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। যৌন নির্যাতনের মতো গুরুতর অভিযোগ লঘু ধারায় এফআইআর এর ফলে মামলা দুর্বল হয়ে গিয়েছে, এমনটা বিচারপতির পর্যবেক্ষণ। আর নিগৃহীতাকে থানায় বসে হুমকি দেওয়া হয়, অভিযোগ এমনটাও। আর ঘটনার ক্লোজ সার্কিট ক্যামেরার যে ফুটেজ, মানে সিসিটিভি ফুটেজ যেটাকে আমরা বলি, সেটা নিয়ে কোনো রকম তদন্ত হয়নি। কেন নির্যাতিতার শারীরিক পরীক্ষা হয়নি, এ প্রশ্ন বিচারপতি তুলছেন। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে লেক থানার ওসি, একজন সাব ইন্সপেক্টর, একজন সার্জেন্ট এবং 3 জন মহিলা পুলিশ আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ করার নির্দেশ কলকাতা পুলিশের কমিশনারকে। লালবাজারে কর্মরত ডেপুটি কমিশনার পদমর্যাদার এক মহিলা পুলিশ আধিকারিককে এই মামলা হস্তান্তর করা হয়েছে।